কিসের জন্য ইংরেজরা পালিয়েছিল? যে লাঠি হাতে শীর্ণকায় এই বৃদ্ধের চরকা, না মেধা ও সাহসে ভরপুর এই বাঙালি যুবকের বন্দুকের নল? পরিষ্কার করে বলতে হলে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলন, নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের নির্ভীক আঘাত? ঠিক কোন কারণে ইংরেজ সরকার ভারত থেকে পালিয়ে যেতে এক প্রকার বাধ্য হয়? বিনা কারণে একেবারে দয়ার সাগর হয়ে ভারতের মতন এমন সোনার খনি ছেড়ে চলে যাওয়ার লোক তো তারা ছিল না। তাহলে কেন প্রবল পরাক্রম ইংরেজ ভারত ছাড়তে বাধ্য হলো? হ্যাঁ বন্ধু, এইখানেই তো মেইন টুইস্ট। কিছু মানুষ গান্ধীজিকে সমস্ত কৃতিত্ব দিতে চান, কেউ আবার নেতাজিকে। এক কথায় এ ব্যাপারে ভারতীয়দের মতামত নিতে হলে উত্তরটা ভাগাভাগি হয়ে যাবে, সে যে অনুপাতেই হোক না কেন। তাই আসুন আজ এই অমীমাংসিত প্রশ্নের উত্তরটা জেনে নিই খোদ ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমন্ট এটলির কাছ থেকে, যিনি নিজেই ভারত ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এক সময় এবং সেই অর্ডারে সইও করেছিলেন শেষ পর্যন্ত। তো চলুন দেখে নেওয়া যাক, গান্ধীজি না নেতাজি, কাকে বেশি ভয় পেত ইংরেজরা এবং কার ভয়ে ভারত থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। তাহলে শুনুন, ভারতবর্ষের স্বাধীন হওয়ার ঠিক 9 বছর পর অর্থাৎ 1956 সালে কোনো কারণে একবার এই ক্লিমন্ট এটলি ভারত সফরে এসেছিলেন। ওই সফরে তিনি অতিথি হিসেবে 2-3 দিনের জন্য ছিলেন কলকাতার রাজভবনে। তখন বাংলার রাজ্যপাল ছিলেন শ্রী ফণীভূষণ চক্রবর্তী। সুযোগ পেয়ে কথা বলার সময় শ্রী ফণীভূষণ চক্রবর্তী ক্লিমন্ট এটলির কাছে জানতে চাইলেন, আচ্ছা মিস্টার এটলি, গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন তো 1944 সালেই ব্যর্থ হয়ে গেছে, খতম হয়ে গেছে। তাহলে আপনাদের কি এমন বাধ্যবাধকতা ছিল যে একেবারে তাড়াহুড়ো করে 1947 সালেই ভারত ছেড়ে আপনাদের চলে যেতে হলো? রাজ্যপাল হয়তো বলতে চেয়েছিলেন পালিয়ে গেলেন, কিন্তু ভদ্রতার ছলে বললেন চলে গেলেন। সে যাই হোক, প্রশ্নের উত্তরটা কিন্তু একেবারে সোজাসুজিভাবেই দিয়েছিলেন ক্লিমন্ট এটলি। শুনুন সেই বাংলা অনুবাদ, তিনি কি বললেন সেদিন। সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, আজাদ হিন্দ বাহিনী হেরে গেলেও ভারতীয় সেনাদের মনে ইংরেজদের প্রতি যে রাজভক্তি ছিল তার ভিত সুভাষচন্দ্র বোসের জন্যই দুর্বল হয়ে গিয়েছিল। আর এ কথা বলতে দ্বিধা নেই যে ভারতীয় সেনা দিয়েই তো আমরা ভারত শাসন করতাম, কাজেই আমাদের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, সত্যি তো, ভুল কিছু বলেননি ক্লিমন্ট এটলি। যারা নেতাজির ব্যক্তিত্ব, সাহস ও সততার সংস্পর্শে একবার এসেছেন, তাদেরই মনে সঞ্চারিত হয়েছে গভীর এক দেশপ্রেম ও দেশাত্মবোধ। বন্ধুরা, সেদিন কিন্তু এত সহজে ছাড়লেন না রাজ্যপাল। তিনি তখন আবারও একটু খুঁচিয়ে দিলেন এটলিকে, বললেন, তাহলে গান্ধীর কতটা ভূমিকা বা প্রভাব ছিল আপনাদের ভারত ত্যাগের ব্যাপারে? উত্তরে এটলি সাহেব কি বললেন সেটা আপনারা নিজেই দেখুন। ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে প্রকাশিত সেই বিখ্যাত উত্তর। Atli's lips became twist in a sarcastic smile as he slowly chewing out the word minimal. অর্থাৎ ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গর সুরে চিবিয়ে চিবিয়ে এটলি সাহেব বলেছিলেন, একেবারে নগণ্য। বন্ধুরা, এসব তথ্য হয়তো কোনোদিনই জানাই যেত না, কিন্তু সম্প্রতি ভারতীয় সেনার রিটায়ার মেজর জেনারেল ডক্টর জিডি বক্সি, যাকে আপনারা প্রায় ইন্ডিয়ান ডিফেন্স সম্বন্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে দেখেছেন, তিনি বহু গবেষণা করে এসব তথ্য উদ্ঘাটিত করেছেন এবং তার বই বোস অ্যান্ড ইন্ডিয়ান সামুরাইতে এসব বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। পরবর্তীকালে ডেকান ক্রনিক্যাল বা ইন্ডিয়া টুডের মতো উচ্চস্তরীয় ম্যাগাজিনে এই সমস্ত তথ্য নিয়ে নানা আর্টিকেল বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। দুটি লিঙ্কই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, যারা আগ্রহী তারা দেখে নিতে পারেন। এখন এখানে অনেকেই প্রশ্ন করছেন যে নেতাজি তো 1935 সালে অন্তর্হিত বা নিরুদ্দেশ হয়েছিলেন এবং তার সাথে সাথে আজাদ হিন্দ ফৌজও পরাজিত হয়েছিল। তাহলে নেতাজি নিরুদ্দেশের 12 বছর পর অর্থাৎ 1947 সালে কিসের ভয়ে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হলো? তাহলে শুনুন, এখানে ব্যাপার হলো আজাদ হিন্দ বাহিনী পরাজিত হলেই বা কি, আর নেতাজি সশরীরে উপস্থিত না থাকলেই বা কি? তাদের গভীর দেশপ্রেম, আত্মত্যাগ ও কঠিন লড়াইয়ের ইতিহাস ইতিমধ্যেই সারা ভারতবর্ষে দাবানলের মতন ছড়িয়ে পড়েছিল। ব্রিটিশরা তো ভারত শাসন করত ভারতীয় সৈন্য আর পুলিশ দিয়ে, সে তো ক্লেমন্ট এটলির কথাতেই শুনতে পেলাম।
নেতাজির বীরত্ব ও দেশপ্রেমের বাণী সেই সমস্ত ভারতীয়দের মনের মধ্যে এক আশ্চর্য আত্মবিশ্বাস আর দেশপ্রেমে জাগ্রত করেছিল। ফলে ইংরেজদের দ্বারা ভারতীয়দের দিয়ে ভারত শাসন করা কঠিন হয়ে উঠেছিল। 1946 সালে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টে জানানো হয়েছিল যে ভারতীয় সৈন্যদের উপর আর বেশি করে বিশ্বাস করা উচিত হচ্ছে না। তার উপর আবার এদিকে লালকেল্লায় বন্দী হাজার হাজার আজাদহীন সৈন্যদের উপর চলছিল অকথ্য অত্যাচার। ফলে ইংরেজদের হয়ে কাজ করা ভারতীয় সৈন্যরা ধীরে ধীরে ইংরেজদের কথার অবাধ্য হয়ে উঠছিল। এক কথায় নেতাজি ইংরেজদের সাজানো বাগানে বারুদ ছড়িয়ে দিয়েছিলেন, আর সেই বারুদে আগুনের ফুলকি হয়ে ঝাঁপিয়ে পড়ছিলেন হাজার হাজার ভারতীয় বীর সৈন্য। সেজন্যই এটি হয়তো বলতে বাধ্য হয়েছেন যে নেতাজি ছিলেন ইংরেজদের ভারত থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় একটা ফ্যাক্টর। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় বাংলা তথা ভারতের অনেক মানুষ এখনও নেতাজির সঙ্গে গান্ধীজির তুলনার সময় নেতাজিকেই ছোট করে দেখেন। অথচ নেতাজি কখনোই গান্ধীজিকে অসম্মান করেননি বা তাকে নিয়ে কোনো ছলচাতুরির প্ল্যান করেননি, বরঞ্চ বিপরীতটাই বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে। 1938 সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হন। তখন এই গান্ধীজি পরাজিত পট্টাবি সীতারামাইয়ার পক্ষ অবলম্বন করে নেতাজির বিরোধিতা করেন এবং নেতাজিকে অন্যায়ভাবে দলত্যাগ করতে বাধ্য করেন। আপনারাই বলেন, এটা কি অন্যায় নয়? হ্যাঁ বন্ধু, এভাবেই গান্ধীজি অহিংসার আড়ালে কূটবুদ্ধির আশ্রয় নিতেন, যার প্রমাণ ইতিহাসের পাতায় বারবার উঠে এসেছে। গান্ধীজি অনেকবারই নেতাজিকে বিভিন্ন কূট রাজনৈতিক আবর্তে বেঁধে রাখতে চেয়েছিলেন, তবে নেতাজিকে বেঁধে রাখা গান্ধীজির কাজ ছিল না। তিনি ছিলেন দুরন্ত ঘোড়া। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে জাপান, তিনি সর্বত্রই বিভিন্নভাবে দাপিয়ে বেরিয়েছেন। হিটলার থেকে শুরু করে স্ট্যালিন, পৃথিবীর তাবড় তাবড় নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। একমাত্র ভারতকে স্বাধীন করার লক্ষ্যমাত্রা মাথায় নিয়েই তিনি এগুলো করতেন। ভাবতে অবাক লাগে, এই মানুষটিকে আজও ভারতবর্ষ সেভাবে মূল্যায়ন করেনি। টাকার নোট থেকে শুরু করে বিভিন্ন স্থানে সর্বত্রই যেন গান্ধীদের ছড়াছড়ি। তাছাড়া একটা মানুষ নিরুদ্দেশ হয়ে গেল, তার নিরুদ্দেশ হওয়ার কারণ এত বছর পরও ভারতীয় জনগণ সঠিকভাবে জানতে পারল না। এটাও একটা ভারতীয় হিসেবে আমাদের কাছে অনেক বড় লজ্জার কারণ। রাশিয়া, ভারত, ইংল্যান্ড বিভিন্ন জায়গায় শুধু শোনা যায় গোপন ফাইলে রক্ষিত আছে নেতাজির মৃত্যুর কারণ, কিন্তু রাজনৈতিক কঠিন আবর্তে সেগুলো যেন চাপা পড়ে আছে দীর্ঘদিন ধরে। সেগুলো ওপেন করার সাহস বা সদিচ্ছা আজও কেউ দেখাতে পারেনি। এ এক দারুণ লজ্জার বিষয় ভারতীয়দের কাছে। তাকে নিয়ে সিনেমা হয়, তাকে নিয়ে গবেষণা হয়, বিভিন্ন তথ্যে ভরা ডকুমেন্টারি হয়। দিন শেষে এই সব থেকেই আমাদের তথ্য নিয়ে মেনে নিতে হয় তার নিরুদ্দেশের কারণ। যেখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী খোদ ক্লেমন্ট এটলি নিজেই স্বীকার করলেন নেতাজির বীরত্বের ভয়ে ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছে তারা, সেখানে আজও আমরা গান্ধীজির অহিংসা আন্দোলনকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। তবে গান্ধীজির ভারত স্বাধীনতার পেছনে একেবারেই যে কোনো অবদান নেই তা কিন্তু বলছি না। তবে আমাদের পাঠ্য বইতে অনেক সময় রাজনৈতিক শাসক শ্রেণীর নির্দেশ মতোই অনেক কিছু ভুল ইতিহাস পড়ানো হয় এবং তাতে অনেক কিছু গোপন করা হয়। তেমনটাই ভারতবর্ষের ইতিহাসের পাঠ্য বইয়ে নেতাজির ইতিহাস সম্বন্ধে ঠিকঠাকভাবে তুলে ধরা হয়নি দীর্ঘদিন ধরে। যেমনভাবে গান্ধীজিকে দেশনায়ক হিসেবে তুলে ধরা হয়েছে বারবার। কিন্তু বন্ধুরা, আজ ডক্টর জিডি বক্সির মতন বিদ্বান ব্যক্তিরা বিভিন্ন গবেষণার মাধ্যমে আসল সত্য প্রকাশ করে আমাদের ভুল ভাঙিয়ে সত্য উন্মোচন করছে, যা আমাদেরকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। বন্ধুরা, আশা করি আজকে আপনিও এই বিষয়টি জানতে পারলেন যে ইংরেজদের ভারত থেকে পালিয়ে যাওয়ার পেছনে কার ভূমিকা সবচাইতে বেশি ছিল। বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।